ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল 6000। মৃত্যু হয়েছে পুরুলিয়ার ব্লক উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকের। সংক্রমিত কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। বিশ্বজুড়ে আবারও ত্রাস হয়ে দাঁড়িয়েছে নোভেল করোনা ভাইরাস। রবিবার করোনা আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তার ক্লাব দল প্যারিস সাঁজার আরও 3 ফুটবলারও সংক্রমিত হয়েছেন। করোনা নতুন ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে ভারতেও হু হু করে বেড়ে চলেছে করোনার সংক্রমণ। রবিবার দেশে 1 লাফে 21% বাড়ল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 27,500-এরও বেশি। শনিবার যেখানে সংখ্যাটা ছিল 23,000-এর নিচে। বাংলাতেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়ে ফের একজন প্রথম সারির করোনা যোদ্ধার প্রাণ কাটল কোভিড-19। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পুরুলিয়ার স্বাস্থ্য আধিকারিকের। মৃত সত্যসাধন চৌধুরী পুরুলিয়া 1 নম্বর ব্লকের উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ছিলেন। উনি সপ্তাহ 3 আগে উনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। গত 3-4 দিন আগে ওনাকে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয়। আজকে সকালে ভোর 4টের সময় আমরা খবর পেয়েছি উনি মারা গিয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছে দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক পার্থপ্রতিম সরকার। অন্যদিকে হাজরার চিত্তরঞ্জন সেবা সদনে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছে 33 জন। একদিনে 24 জনের শরীরে মিলেছে সংক্রমণ। তাদের মধ্যে 23 জনই চিকিৎসক এবং একজন নার্সিং স্টাফ। অন্যদিকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে অধ্যক্ষ সহ 70 জন করোনা আক্রান্ত হয়েছেন। পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজে একই দিনে একসঙ্গে 70 জন চিকিৎসক কোভিড আক্রান্ত, যার মধ্যে এই মেডিকেল কলেজের অধ্যক্ষও রয়েছেন। প্রত্যেকেই এই মুহূর্তে বাড়িতে হোম আইসোলেশনে এবং হোম ট্রিটমেন্টে রয়েছেন। তবে পরিষেবা কিভাবে স্বাভাবিক রাখা যায় তার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। উদ্বেগের বিষয় হলো রবিবার কলকাতার 5টি বড় বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের ভর্তির হার দ্বিগুণ হয়ে গিয়েছে। কোভিড আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন রয়েছেন 26 জন। এছাড়াও ওমিক্রনে আক্রান্ত হয়ে ভর্তি আছেন 7 জন। অন্যদিকে করোনা মোকাবিলায় সোমবার থেকে শুরু হতে যাওয়া 15 থেকে 18 বছর বয়সীদের ভ্যাকসিনেশন নিয়ে এদিন রাজ্যগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। হিন্দোল দে, সন্দীপ সমাদ্দার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। 50% যাত্রী নিয়ে চালাতে হবে লোকাল ট্রেন, কিন্তু তা কিভাবে সম্ভব? রাজ্যের বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুললেন যাত্রীদের একাংশ। কোভিড ঢেউ আছড়ে পড়ার জন্য নবান্নকে দায়ী করলে টুইট করলেন শুভেন্দু অধিকারী। সারা বছর সব বন্ধ করে রাখলে চলবে কিভাবে? পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে রাজ্যে ফিরেছে কড়া বিধিনিষেধ। রাজ্য সরকার ঘোষণা করেছে সোমবার থেকে 15 জানুয়ারি পর্যন্ত সন্ধে 7টার পর চলবে না লোকাল ট্রেন। পাশাপাশি ট্রেন চালাতে হবে 50% যাত্রী নিয়ে। ঠিক যেমন গত 31শে অক্টোবর 50% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালুর অনুমতি দিয়েছিল রাজ্য সরকার, কিন্তু বাস্তবে দেখা গিয়েছিল এই ছবি। 50% যাত্রী নিয়ে লোকাল চালানো কি আদৌ সম্ভব? তাছাড়া কর্মস্থল থেকে সবাই কি সন্ধ্যে 7টার মধ্যে স্টেশনে পৌঁছতে পারবেন? এমনই প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীদের একাংশ। না, 7টার পর লোকাল ট্রেন বন্ধ হলে তো যারা অফিস করে, যারা অনেকটা দূর হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে অফিসে যায়, তাই তো ফিরতে ফিরতেই 8টা সাড়ে 8টা বেজে যায় আপনার শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে আসতে। তো তারা যাত্রীগুলো মানুষ বাড়ি পৌঁছবে কী করে? 50% একটা যে শুধু সিট বাই সিট বসে আসবে, একটা মানুষ তো বাদল ঝুলতে ঝুলতে ট্রেনের মধ্যে আসে। তা 50% যাত্রী করলে তাহলে ট্রেনের সংখ্যা অনেক বাড়াতে হবে। লোকাল ট্রেনের পাশাপাশি 15 জানুয়ারি পর্যন্ত মেট্রোও চলবে 50% যাত্রী নিয়ে। রাজ্য সরকারের এই ঘোষণার পর এদিনই টোকেন ব্যবস্থা আপাতত তুলে নিল মেট্রো কর্তৃপক্ষ। বিদেশ বা ভিন রাজ্য থেকে যাতে করোনা এ রাজ্যে ছড়িয়ে না পড়ে তার জন্য বিমান চলাচলেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা বিধির তোয়াক্কা না করে বছরের শেষ দিনগুলিতে ঠিক থেকে ভিড় চোখে পড়েছিল পর্যটন কেন্দ্রগুলিতে। ভয়ঙ্কর হারে করোনার গ্রাফ উঠতে থাকায় পর্যটন কেন্দ্রগুলিতেও হ্রাস টানল রাজ্য সরকার। চিড়িয়াখানা, বিনোদন পার্ক সহ বন্ধ থাকবে পর্যটন কেন্দ্র। সরকারি নির্দেশিকা জারি হতেই এদিন চিড়িয়াখানায় প্রচার শুরু হয়ে যায়। আগামীকাল 3রা জানুয়ারি হইতে 15 জানুয়ারি অবধি চিড়িয়াখানা সম্পূর্ণরূপে বন্ধ থাকিবে। ঠিকই আছে যে আমাদের আগে তো দেখতে হবে যে মানুষ সুস্থ থাকে, যাতে স্বাভাবিক থাকে, সেটা তো প্রায়োরিটি বেশি দেখতে হবে। তো সেদিক থেকে যেহেতু কোভিডের বাড়ছে, আবার ওমিক্রন আর একটা এসে গেছে, তো সেই ক্ষেত্রে যদি চিড়িয়াখানা বন্ধ কোনো ক্ষতি নেই, কারণ চিড়িয়াখানা তো সবসময় থাকবে এবং যে কোনো সময় কিন্তু খুলে আবার ভিজিটার্স বা ছেলেমেয়েরা নিয়ে আসতে পারবে। সুতরাং এখন যেটা ব্যবস্থা নিচ্ছে সেটা দরকারি ছিল। শপিং মল, মার্কেট কমপ্লেক্সে একসঙ্গে যত মানুষ কেনাকাটা করতে পারেন এবার থেকে ঢুকতে পারবেন তার 50%। যেটা বিধিনিষেধ দিদি করেছেন, মানুষের ভালোর জন্য করেছেন,
তো আমাদের মলে আমরা যথাযথ বিধিনিষেধ হিসেবে চলছি। কিন্তু বড়দিন বর্ষবরণ পেরিয়ে যাওয়ার পর কেন এই কড়াকড়ি? কার্যত এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে নিশানা করে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার কটাক্ষ, কোভিডের ঢেউ আছড়ে পড়ার জন্য দায়ী নবান্ন। বড়দিন উদযাপন, নববর্ষ উদযাপন, তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন, এগিয়ে বাংলা নাম থেকেই বোঝা যায় বিপর্যয় ও জনস্বাস্থ্যের অব্যবস্থার দিক থেকে কতটা এগিয়ে রাজ্য। শেষমেশ জনসাধারণকে বাধ্য করা হয় বিধিনিষেধ মেনে জীবিকা নির্বাহ করতে। নবান্ন স্পন্সর্ড কোভিডের থার্ড ওয়েভ আজকে রাজ্যের মানুষ দেখতে পাচ্ছেন। লোকাল ট্রেন কমবে, বাসে ভিড় বাড়বে, সরকারি বাসের সংখ্যা কম, বেসরকারি বহু বাস রাস্তায় নেই। যারা বিভিন্ন সময় শুধু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন, আজকে এই কঠিন পরিস্থিতিতে সেই সরকার মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হলেন। আমার প্রথম কথা হচ্ছে যে এক্সপার্টসদের সঙ্গে পরামর্শ নিয়ে এক্সপার্টস গ্রুপ তারা কি বলছেন, একটা গ্লোবাল অ্যাডভাইজারি টিমও পর্যন্ত করা হয়েছিল, তাদের সঙ্গে পরামর্শ করে কি কিছু করা হচ্ছে, নাকি সবচাইতে বড় অ্যাডভাইজার অথবা এক্সপার্ট মুখ্যমন্ত্রী নিজে বলে মনে করেন, তার কথাতেই সব চলছে? সর্বনাশ করেছেন তো। অন্য জায়গায় ভারতবর্ষে আর কোভিড হয়নি। শুভেন্দুদের যে স্টেট, সেখানে কোভিড হয়নি। আসলে কি হয় তো, মূর্খ হলে একটা হয়, আর অর্ধশিক্ষিত হলে তাদের এই সব হয়। সারা ভারতবর্ষে কোভিড হচ্ছে। সারা বছর সব বন্ধ করে রাখলে মানুষ বাঁচবে কি করে, ইকোনমি চলবে কি করে? সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতারা রাজ্য সরকারের বিধিনিষেধ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সর্বস্তরে। অরিত্রিক ভট্টাচার্য, সৌভিক মজুমদার, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। 7 দিনে রাজ্যে প্রায় 10.5 গুণ বেড়েছে সংক্রমণ। এই পরিস্থিতিতে 10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির দিনই সবচেয়ে বেশি ভিড় হয়। গঙ্গাসাগরে আসা 90% পুণ্যার্থী আসেন লোকাল ট্রেনে। এ বিষয়ে রেলের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্য সচিব। সোমবার থেকে রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে 1027% বা 10 গুণেরও বেশি। সংক্রমণ রুখতে 15ই জানুয়ারি পর্যন্ত ফের কড়া বিধিনিষেধ জারি করেছে নবান্ন। আর এই পরিস্থিতিতে 10ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা, যা চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিনই সবচেয়ে বেশি ভিড় হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত বছর করোনা আবহে গঙ্গাসাগর মেলার আয়োজন সেভাবে হয়নি, কাজে এবছর আরো বেশি সংখ্যক তীর্থযাত্রী আসার আশঙ্কা করছে প্রশাসন। আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন চিকিৎসকদের একাংশ। কোনো মেলাই এই সময় করা উচিত না, এবং গঙ্গাসাগরের ক্ষেত্রে যেটা একটা বড় আগে অ্যাডভান্টেজ ছিল, বিভিন্ন জায়গার মানুষ আসতো, এখন সেটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেছে। কারণ বিভিন্ন জায়গার মানুষ আসা মানে তাদের কোভিড স্ট্যাটাসও আমরা জানি না, তাদের ভ্যাকসিন স্ট্যাটাসও আমরা জানি না। আবার এখানে যেসব মানুষ যদি অ্যাসিমটোমেটিক কেরিয়ার হয়ে যায়, তো তাদেরও হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং যে কোনো মেলাই এখন কিন্তু কোভিড স্প্রেড করবে খুব হাইভাবে, এবং অমিক্রন খুব ছোঁয়াচে। ইতিমধ্যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কয়েকদিন আগে প্রস্তুতি খতিয়ে দেখেছেন খোদ মুখ্যমন্ত্রী। সাগরে যখন এই ছবি, তখন কলকাতার বাবুঘাটেও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি প্রায় শেষ। তৈরি হয়ে গিয়েছে প্যান্ডেল, আসতে শুরু করেছেন সাধুরা। গঙ্গাসাগর মেলার জন্য প্রতি বছর বাবুঘাটে তৈরি হয় ট্রানজিট পয়েন্ট। কার্যত সেটাও মেলারই চেহারা নেয়। সেই ট্রানজিট পয়েন্টের যে মণ্ডপ থেকে শুরু করে অন্যান্য সেই প্রস্তুতি, সেই নির্মাণ একেবারে পুরো দমে চলছে। এমনকি বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন সাধুরাও। গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও করোনা সংক্রমণ যেভাবে হুহু করে ছড়াচ্ছে, তাতে গঙ্গাসাগর মেলা আয়োজনের ক্ষেত্রে কোন পথে হাঁটবে রাজ্য সরকার প্রশ্ন উঠছে। কারণ রবিবারই লোকাল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে নবান্ন। বলা হয়েছে 50% যাত্রী নিয়ে সন্ধ্যে 7টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। এদিকে গঙ্গাসাগরে আসা 90% পুণ্যার্থী আসেন প্রধানত লোকাল ট্রেনে। সেক্ষেত্রে কি বিশেষ কোনো ভাবনা চিন্তা রয়েছে সরকারের? এখন আমরা আলাদা করে রেলওয়েজের সঙ্গে আমাদের যোগাযোগ আমরা করেছি। তারা যেভাবে ফার্স্ট ও সেকেন্ড ওয়েভে যেভাবে প্রোটোকল গুলো ইমপ্লিমেন্ট করেছে, কোভিড প্রোটোকল গুলো, সেটাও এবারও কার্যকারী করবে। কি করে আমি লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে যে গঙ্গাসাগরে আমি ভিড় করতে চাইছি? যদিও সবাই আপ্রাণ কিছু বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গ এখনো হয়তো দেশের 5-7টা বড় শহরের মধ্যে কলকাতা পড়ে আর কি।
তো এই চেষ্টা চালিয়ে গেলে হয়তো আর কলকাতা 5-7টা বড় শহরের মধ্যে থাকবে না। গত বছর করোনা আবহেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হরিদ্বারে কুম্ভ মেলায় প্রায় 70 লক্ষ মানুষের সমাগম হয়। আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেটে জানিয়ে মোদী সরকারের সমালোচনাও করা হয়েছিল। আর এবার গঙ্গাসাগর মেলার আগে যখন এই রাজ্যে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে, তখন এই নিয়ে রাজ্যের কোর্টেই বল ঠেলছে বিজেপি। আমরা চাই মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখুক, আমরা চাই বড় জমায়েত না হোক। তাই আমরা অপেক্ষা করছি যে গঙ্গাসাগর নিয়ে সরকার তার সিদ্ধান্ত জানাক মানুষকে। তৃণমূলকে বিঁধেছে বামেরাও, জবাব দিয়েছে শাসক দলও। ডাক্তারবাবুদের পরামর্শ বাদ দিয়ে প্রশ্রয় দিয়ে গেছেন ভিড়, গঙ্গাসাগরে গিয়ে যে ভিড়কে উনি প্রশ্রয় দেওয়ার কথা বলেছেন, এইগুলো এই সংকটটাকে অনেক বাড়িয়ে দিল। আপনাদের মনে আছে কুম্ভ মেলা নিয়ে কি হয়েছিল? কুম্ভ মেলা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি। গঙ্গাসাগর মেলা হবে 14 তারিখ, আজ মাত্র 2 তারিখ। সিদ্ধান্ত নেবার অনেকদিন সময় আছে, এর মধ্যে সরকার নিশ্চয়ই যথাযথ সিদ্ধান্ত নেবে। এখন গঙ্গাসাগর মেলা নিয়ে শেষ পর্যন্ত রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। ত্রিপুরায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির অনুমতি বাতিলে বিতর্ক। আজ তেলিয়ামুড়ার বড়মুড়ায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদের। শেষ মুহূর্তে তার অনুমতি বাতিল করে বিপ্লব দেবের প্রশাসন, জানিয়ে শুরু হয়েছে তরজা। হারমাদ এবং উন্মাদদের উল্লাস মঞ্চে পরিণত করেছে ত্রিপুরার মাটিকে। বছর নতুন, কিন্তু সংঘাতের ঝাঁজ আগের মতোই। ত্রিপুরায় ফের সম্মুখ সমরে তৃণমূল ও বিজেপি। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে অনুমতি দিল না বিপ্লব দেবের প্রশাসন। শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল কর্মসূচি। ঘটনাকে কেন্দ্র করে ফের তেতে উঠল ত্রিপুরার রাজনীতি। রবিবার ত্রিপুরার বড়মুড়া ইকো পার্কে আদিবাসী সম্প্রদায় সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি ত্রিপুরায় পৌঁছানোর পরপরই সেই কর্মসূচির অনুমতি বাতিল করে প্রশাসন। বড়মুড়া ইকোলজিক্যাল পার্কে প্রোগ্রাম করার জন্য আমাদের সাব ডিভিশন লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো পারমিশন প্রেয়ার করা হয়নি। সেখানে যেহেতু বন দপ্তর আরেকটা সংস্থাকে সেখানে প্রোগ্রাম করার জন্য অলরেডি পারমিট করা আছে, সেই জন্য আমি রিটার্ন লিখে জানিয়ে দিলাম যে এখানে আজকে প্রোগ্রাম করা যাবে না। তেলিয়ামুড়ার এসডিপিও সই করা অনুষ্ঠানের অনুমতি বাতিলের চিঠি নিজেদের টুইটার হ্যান্ডলে পোস্ট করে ত্রিপুরা তৃণমূল। টুইটারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ট্যাগ করে লেখা হয়, বিপ্লব দেব, আপনার এত ভয় কিসের? বড়মুড়া ইকো পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির অনুমতি শেষ মুহূর্তে বাতিল করেছে প্রশাসন। লজ্জা। ভীতি প্রদর্শনের কৌশল নিয়ে আমাদের জব্দ করতে পারবে না ত্রিপুরা বিজেপি। মানুষের জন্য কাজ করতে কেউ আমাদের আটকাতে পারবে না। সবসময়ই করে, যখনই শোনে যে আমি ঢুকবো, এদের কি হয় আমি বলতে পারবো না। তবে আমার বিরুদ্ধে না লেগে কি করে আমাকে আটকানো যায়, এখানে সময় নষ্ট না করে ত্রিপুরাবাসীকে কি করে আরো দৃষ্টি আকর্ষণ করতো বা এখানে যদি সময় দিত, তাহলে ত্রিপুরার এই দশা তৈরি হতো না। ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসের একটিমাত্র কাউন্সিলর, সেই দলের সভা বাতিল করে বিজেপির কি লাভ? দিন আগরতলায় চতুর্দশ দেবতার মন্দিরে পুজো দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সময় মন্দিরে বাইরে চালিয়ে দেওয়া হয় ডিজে বক্স। এখানে ডিজের বক্স বাজাচ্ছে, আমাকে জব্দ করতে গিয়ে ভগবানকেও ছাড়ছে না। এদের এমন পরিস্থিতি হয়ে গেছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তবে। এই বিপ্লব দেবের রাজনৈতিক ভাবে ইনি দেউলিয়া হয়ে গেছেন, কোনো কিছু করতে পারছেন না, উন্নয়ন তো নেই। বিভিন্নভাবে আমাদেরকে ত্রিপুরার মানুষকে বদনাম করা হচ্ছিল, পুরো বিশ্বব্যাপী ত্রিপুরার মানুষদেরকে দাঙ্গাবাজ হিসাবে চিহ্নিত করা হচ্ছিল। কিন্তু ত্রিপুরার মানুষ এই সিভিক পোল ইলেকশনের জবাব দিয়েছে। মন্দিরে পুজো দেওয়ার পরে তেলিয়ামুড়ায় যান অভিষেক। সেখানে তৃণমূল নেতা গৌরীশঙ্কর রায়ের বাড়িতে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর মধ্যাহ্নভোজ। বিকেলে আগরতলায় ফিরে বড় দোয়ালিতে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন অভিষেক। পরে একটি হোটেলে তৃণমূলের স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দেন। এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ত্রিপুরায় কেউ আছে টিএমসির? আর কি করতে যাচ্ছেন? এত পরিশ্রম করে তো কিছুই হলো না। ত্রিপুরা লোক বুঝিয়ে দিয়েছে যে এরকম পার্টি ত্রিপুরায় চলবে। ত্রিপুরার মানুষ জবাব দিয়েছে, উনি দেখুন জবাব কি দিয়েছে। প্রার্থীরা ভোট দিতে পারেনি, তাও 24% ভোট পেয়েছে। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই তৃণমূল বিজেপির সংঘাতে তপ্ত ত্রিপুরার রাজনীতি। আশাবুল হোসেন, প্রসেনজিৎ শাহ, চঞ্চল মজুমদার, এবিপি আনন্দ।
এখনও ধরা যায়নি গোসাবার চরঘেরি গ্রামের রয়্যাল বেঙ্গল টাইগারকে। গতকাল রাতে নদী পেরিয়ে গভীর জঙ্গলে যাওয়ার চেষ্টা করলেও ফের সে লোকালয় সংলগ্ন জঙ্গলে ফিরে আসে বলে দাবি বন দফতরের। বাঘ ধরতে মাটি কাটার যন্ত্রের সাহায্য নিচ্ছে বন দফতর। ঘুমপাড়ার গুলিতে গোসাবার কুমিরমারের বাঘিনী কাবু হলেও এখনো বন দপ্তরের কর্মীদের নাকানি চুবানি খাওয়াচ্ছে চরঘেরি গ্রামের বাঘ। শুক্রবার গোসাবার চরঘেরি গ্রামে প্রথমবার দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগার। শুরু হয় বাঘ বন্দি করার প্রক্রিয়া। এরই মধ্যে শনিবার কুমিরমারিতে ঢুকে পড়ে একটি বাঘিনী। রাতেই তাকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়, কিন্তু ধরা না দিয়ে চরঘেরিতে 3 দিন ধরে বন দপ্তরের কর্মীদের সঙ্গে লুকোচুরি খেলছে দক্ষিণ রায়ের আর এক বাহন। শনিবার সে চলে আসে 10 কিলোমিটার দূরের মিত্রবাড়ি গ্রাম সংলগ্ন জঙ্গলে। শনিবার সেখানেই বাঘের হামলায় জখম হন এক বনকর্মী। রাতে গড়াল নদী পেরিয়ে জিলার জঙ্গলে যাওয়ার চেষ্টা করলেও ফের লোকালয়ে ফিরে আসে রয়্যাল বেঙ্গল টাইগার। বর্তমানে সে চরঘেরি গ্রাম সংলগ্ন জঙ্গলে রয়েছে বলে দাবি বন দপ্তরের। ফ্যামিলি বাড়িতে ছিল, তারপর আবার এই রাত্রি আবার এখানে এসে উঠেছে এখানে। আচ্ছা, এই চরঘেরি তো প্রথমবার ঢুকেছিল না? আগে একবার ঢুকেছে, আবার এই দ্বিতীয়বার। এখন কি মনে হচ্ছে এর মধ্যে আছে বাঘটা? হ্যাঁ, বাঘের ভিতরে। কালকে বাঘটা বেরিয়ে গেছিল, নদীর অর্ধেক পেরিয়ে গেছে, জঙ্গলের কাছাকাছি চলে গেছিল। হঠাৎ করে আবার সে টার্ন নেয় এবং রাত হওয়ার ফলে আমাদের রেডি হতে হতে সে আমরা পিছু নেওয়ার আগেই সে আমাদের টাঙ্গায় উঠে যায় এবং সে হাঁটতে শুরু করে, সোজা একদম জঙ্গলে ঢুকে পড়ে। কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে কালকে হয়তো বাঘটা বেরিয়ে যাবে জঙ্গলে। বন দপ্তরের সঙ্গে কার্যত কিন্তু লুকোচুরি খেলছে মিত্রবাড়ি জঙ্গলের বাঘ। এবং যে বিষয়টা আমরা বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে 10 নম্বর চরঘেরি এলাকা এবং সেই জায়গায় একেবারে নদীর যে চর রয়েছে সেই চর ধরে কিন্তু দেখা যায় বাঘের পায়ের ছাপ। 10 নম্বর চরঘেরির যে জঙ্গল, সেই জঙ্গল বর্তমানে নেট দিয়ে ঘিরে ফেন্সিং করা কাজ করা হচ্ছে, কারণ উল্টো দিকেই কিন্তু একেবারে লোকালয় রয়েছে, সেই জায়গায় যাতে বাঘ চলে না আসে। খাঁচা পাতার পাশাপাশি বাঘ ধরতে মাটি কাটা যন্ত্রের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। জঙ্গলের ভিতরে বাঘকে ঘুমপাড়ানি গুলি ছোড়ার জন্য মাটি কাটা যন্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। এখন এক হচ্ছে যে গভীর জঙ্গল, সেই জঙ্গলের ভিতরে কোথায় বাঘটি রয়েছে তাই খুঁজে বার করতে হবে। সেই জন্য মাটি কাটা যন্ত্র এই জঙ্গলের ভেতরে প্রবেশ করানো হবে, যে যন্ত্রের ওপরে থাকবেন বন দপ্তরের কর্মীরা এবং সাথে থাকবে ট্র্যাঙ্কুলাইজার টিম। অন্যদিকে বিভিন্ন জায়গায় মাচা তৈরি করে সেখানে ঘুমপাড়ানি বন্দুক নিয়ে থাকবেন বনকর্মীরা। कल सुबह हम ट्रैंकुलाइजेशन टीम रेडी करके वो ट्रैंकुलाइजेशन करने के लिए कोशिश कर रहे हैं। ना थिक जंगल में हम कुछ दिखा नहीं पाएगा तो उसको थोड़ा क्लियर करने के लिए जेसीबी लेने के लिए भी कुछ प्लान है हमारा। বাঘ ধরা না পড়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সাতজেলিয়াতে বনকর্মীকে আহত করেছে, তাহলে মানুষ তো সুরক্ষিত নয়, কারণ মানুষের মধ্যে সেই আতঙ্কে বোধটা কাজ করছে। বন দপ্তর সূত্রে খবর, কুমিরমারিতে উদ্ধার হওয়া বাঘিনী এখন সুস্থ রয়েছে, তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, পরে জঙ্গলে ছড়া হবে। পার্থপ্রতিম ঘোষ ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ।